পাঠচক্র এই ক্লাবে সদস্যকে নিয়ে আজকে এই প্রথম আয়োজন কিংবা উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকে এই সভা সহায়তা কলেজের সম্মানিত অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা উপস্থিত আছে, সম্মানিত উপাধ্যক্ষ ফজল হক, সম্পাদক ইসলাম সহ আহ্বায়ক ইব্রাহিম আজাদ সহ বিভিন্ন অধ্যাপক অর্থনীতি বিভাগ এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং যাদের জন্য আজকে আয়োজন সেই ছাত্রছাত্রী পাঠচক্রের ছাত্রছাত্রী আমাকে যখন স্যার এটা দাওয়াত দিলেন আমি খুবই খুশি হলাম। এর আগে আমার সাথে মত বিনিময় হয়েছে। আমি 12 ফেব্রুয়ারি নির্বাচিত হয়েছি, যেদিন ইলেকশনে ডেট ছিল। আর যতটুকু মনে আছে স্যার 12 এপ্রিল এখানে যোগদান করেছি 2 মাস পরে, এবং তার কিছু ইনোভেটিভ এবং বাস্তব কিছু কাজ আমাদের খুবই আকর্ষণ করেছে। একটি হলো বাস উদ্বোধনী একটা বলে সামাল কলেজ ইতিহাসে বাংলা ছিল, আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি এখানে আসতে পারিনি একটি কারণে। আরও অনেকগুলো ক্লাব করেছে এবং আমার সাথে কথা হয়েছে যে ডিবেটিং ক্লাবেও একটা অনুষ্ঠান আমরা করবো। এই জিনিসগুলো হয় কি, যারা এই যে জুবাইয়ের যে ছেলেটা বললো রাষ্ট্রপতি করতে হবে, তা উপস্থাপনা খুবই ভালো লাগবে। আমার কাছে মনে হয়েছে ডিবেটিংয়ে খুবই ভালো করবে, আমি নিশ্চিত। কারণ আমি ক্যাডেট কলেজে পড়েছি, তখন আমি এই বক্তৃতা করতে আমি পারতাম না, আমি একটু লাজুক টাইপের চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু ক্যাডেট কলেজে 52 সপ্তাহে আমাদের 67টা প্রতিযোগিতা হতো, মানে ইংলিশ স্পেলিং, প্যারা, তারপর বলেন ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, ক্রিকেট প্রতিযোগিতা, ইনডোর গেমসে টেবিল টেনিস, দাবা, ক্যারাম, তারপর উপস্থিত প্রতিযোগিতা বাংলা ইংলিশ, বিতর্ক বাংলা ইংলিশ, সাধারণ জ্ঞান, মানে এমন কোনো কম্পিটিশন সারা বছর সাজানো থাকবে। দেশ যদি টিকে থাকে ওই ডেটে অনুষ্ঠান হবে, কোনো চেঞ্জ দরকার নেই। আর দেশ ধ্বংস হয়ে গেলে অনুষ্ঠান প্রস্ত। এইভাবে আমরা সেখানে এগুলো দেখেছি। এবং আমাদেরকে তৈরি করা হতো অলরাউন্ডার হিসাবে। অলরাউন্ডের ডেফিনেশন হলো যারা ক্রিকেট খেলে কিংবা দেখে, যে ভালো বল করে, ভালো ব্যাটসম্যান, তাকে অলরাউন্ডার। মানে একটা লোক অনেক কাজে দক্ষ, তুমি অনেক খেলাধুলা পারো, তুমি বক্তৃতা পারো, তুমি কালচার মানে তুমি গান পারো, তো তাকে আমরা অলরাউন্ডার বলি। আজকে আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে আজকে কী হবে। একটা বই আমরা দিয়ে দিয়েছি, এটা আমাদের পাঠ্য অনার্সের গার্লস ফেব্রুয়ারি, এটা নিয়ে আলোচনা হবে। কিন্তু আমি দেখছি যে আলোচনা কি অনুষ্ঠান তো শেষ হয়ে যাচ্ছে, যে আমি আমার অন্য কথা না বলে এখানে একটু আলোচনা সূত্রপাত করবো, মানে সূত্রপাত করবো এবং কিছু প্রশ্ন এদের করবো। এদেরকে স্টুডেন্টও শুরু কাছে আমাকে যে কোনো ব্যাপারে প্রশ্ন করে, তাহলে পর্বটা আকর্ষণীয় হবে। তা আমি আসলাম বক্তৃতা শোনার জন্য, এটা কী লাভ হলো? তোমার তো লাভ হলো। তা আমি যে কথাটা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো জীবনে অনেক বিখ্যাত ব্যক্তি আছে, মানে ভালো প্রতিষ্ঠানে পড়ে নাই, শিক্ষাগত যোগ্যতা যথাযথ ছিল না, কিন্তু বাইরে বই পড়ে তারা এমন জায়গায় গেছে যে আমি মাস্টার ডিগ্রি পাশ করেছি, তার ধারে কাছে যেতে পারি। বাইরের বই কিন্তু তোমাদেরকে অন্য একটা শিক্ষা দিবে, জীবনে বড় হওয়া, আলোকিত হওয়া, এটা তোমাদের মাথায় রাখবে। এবং যারা অনেক বইকেই পড়ে, তাদের সেন্স, তাদের বাস্তবতা, তাদের ম্যাচুরিটি, তাদের অনেক কিছু মোকাবেলা করার দক্ষতা, এগুলো কিন্তু ব্যতিক্রম। তা আমি সবার কাছে আশা করবো যে তোমরা লেখাপড়া ব্যাঘাত ঘটিয়ে নয়, লেখাপড়ার পাশাপাশি গল্প বই পড়ার একটা অভ্যাস গড়ে দেবে। এটা জীবনে অনেক কাজে দেবে। একসময় তুমি দেখবো যে তোমার মেন্টাল ডিস্ট্রেস, মানসিক কোনো একটা ব্যাপারে তুমি অশান্তিতে আছো, সেইটা নির্মূল করার কাজে এই পাঠ্যদানের অভ্যাস, বই পড়ার অভ্যাস অনেক কাজে দেবে। আমি অন্য প্রসঙ্গে আগে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আব্দুল হামিদ মোল্লা স্যারকে, যে জন্য এসে তার জীবনের শেষ প্রান্তে এইখানে তার চাকরি শেষ হয়ে যাবে। আমাদের অনেক কিছু, আমাদের এবং শিক্ষকদের যে ছাত্রছাত্রীদের পরে বললাম, শিক্ষকদের অনেক কিছু যে শিখাচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে।
সভাগুলোতে শিক্ষককে অনেক কিছু জানা দরকার, শিক্ষকতার পাশে এতদিন তো তারা অন্য কাজে ব্যস্ত ছিল, এখন তারা নতুন নতুন কাজে ব্যস্ত হচ্ছে, এটা আমার ভাবতেই ভালো লাগছে। তাই আমি প্রত্যাশা করি যে আরও অনেক ভালো ভালো কাজ এই সময় হবে। আর এই সময় যেহেতু আমি এলাকার জনপ্রতিনিধি, আমাকে যখন দাওয়াত দেবে আমি আসার চেষ্টা করবো, আর দাওয়াত না দিলে কিন্তু আমি আসবো না, কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এসে আমি গল্প করবো, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব করে এসে আমি কিছু কথা বললাম, কিছু জানলে সেটা তোমাদের উদ্দেশ্যে নিবেদন করবো। আমি সবার শুভকামনা করে, এবং এই জন্য নিয়মিত প্রতি মাসে একবার করে হয়। স্যার যদি আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে স্যার এরপরে আপনার একটা বই দিয়ে দিলে কেমন হয়, সেটা নিয়ে আমি কিছু কমেন্ট করি না, যে আমি কি আমার বইয়ের প্রচারণার জন্য আজকে এখানে আসছি, হ্যাঁ, সেটা নিয়ে আমি কিছু বলবো না। আমি সবার শুভকামনা করে, এবং ইব্রাহিম আজাদ স্যারকে যিনি এটা কনভেনার হয়েছেন, ওনার নেতৃত্বে এটা সুন্দরভাবে পরিচালিত হবে। স্যার তো নেপথ্যে আছেন, এবং ফাঁকে ফাঁকে আমরা যদি আসার সুযোগ পাই অবশ্যই আসবো। আমরা চাই 30 জন না, এখানে আরো বেশি, আমি এখানে 100-200 ছাত্রছাত্রীদের দেখতে চাই। এবং আমি স্যারের কাছে খবর নিয়ে জেনেছি যে কি বলে এখানে 30 জন আছে, এবং তাদের জন্য তারা একটা রেজিস্ট্রেশন সিস্টেম করেছে, যাতে এটা মিসিং না হয়, তোমরা পেমেন্ট থেকে বই নিতে পারবা। কারণ অনেকে বই নিয়ে ঠিকমতো ফেরত দেয় না, বইতে ড্যামেজ করে একটা সিকিউরিটি টাকা ভাড়া রাখতে। এটা নিয়েও আমার একটা চিন্তা ভাবনা আছে, কিন্তু সেটা আজকে ঘোষণা করবো না, সময় মতো ঘোষণা করবো। তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা এই বই পড়ে অনেক দক্ষ হও, অনেক কিছু জানো, যেটা তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার প্রাথমিক আলোচনা, বক্তৃতা পর্ব এখানে শেষ করছি। এখন আমি কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে করতে চাই। ফার্স্ট পার্ট হবে, তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করবো, যেহেতু তোমরা একটা বই কষ্ট করে পড়ে আছো, তুমি একদম তো আমার কাছে জানতে চাবো যে কি পড়লা, কি শিখলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বইটা দেওয়া হয়নি, সেজন্য আমি এটা প্রশ্ন করতেছি না। আমি একটা প্রশ্ন এটা করেছি যে তোমরা কি বলে এখানে ভর্তি হচ্ছে, আমি ডাক্তারকে লাক্সার মধ্যে পাঠ্য বই, কিন্তু যেহেতু আজকে এটা শিডিউলে না, সেজন্য তোমাদের আরেকটা দায়িত্ব, তোমরা যারা এখানে আছো তারা 5-7 দিনের মধ্যে ঠিক করো। আমি ধরো তোমাদেরকে আরো 200-250 বই কিনে দিতে চাই, যেটা তোমাদের পছন্দ মতো, যে বইগুলো তোমরা পড়তে চাও, এই পাঠ্যচক্রে লাইব্রেরিতে সংযুক্ত হবে তোমাদের জন্য। তোমরা লাইব্রেরি থেকে নিয়ে পড়বা। কোনো বই 1 কপিও হতে পারে, কোনো বই 5 কপিও হতে পারে। তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম এই স্যারের নেতৃত্বে, যে তোমরা একদম 200 বই লিস্ট করো, কিন্তু যেটা 5 কপি হবে, 5 কপি কিন্তু 200 বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ ভ্যারিয়েশন হিসাবে চলে আসবে, দেখবেন 100 কি 100+ কোনো কপি 1 কপি হতে পারে, কোনো ভালো বই 2-3 কপি হতে পারে। তোমরা এরকম একটি লিস্ট দাও, এবং আমি লিস্টটা দেখবো, কিন্তু তোমরা এটা কিনে আসবা। এবং আমার যেহেতু আমি লেখক, আমার কানেকশন আছে, আমরা অনেক জায়গায় বই 30%, 40%, 50% ডিসকাউন্টে অনেক জায়গায় কিনতে পারি বাংলা বাজারে। আমি ঐতিহ্য থেকে আমার বই বের হচ্ছে 2018 সাল থেকে, কোনো বছর 1টি, কোনো বছর 2টি, কোনো বছর 3টি, 4টি, এরকমভাবে বের হয়েছে। পালিয়ে পালিয়ে বই বিক্রি হয়েছে, আমাদের 24 সালে পরে স্বাধীন হলাম। তো সেই জন্য আচ্ছা, তোমরা যেহেতু অনেকে আছে এখানে, একদিনে তো 2-3 মিনিটে পড়ো লাল সালের মূল ঘটনাটা কেউ বলতে পারো, তোমাদের যেহেতু পাঠ্য বই কেউ বলতে পারে। আচ্ছা, এটা টপিক মূল প্রসঙ্গটা কি সেটা বলো, এটা তোমাদের বলতে পারবো। দাও আসসালামু আলাইকুম, ধন্যবাদ। লাল সারের প্রধান হচ্ছে এই যে মুখের কাছে না, মুখের কাছে, মানে এখন বর্তমানে মানুষ একটা কিছু পেলে তাকে হচ্ছে প্রণাম করা, তাকে পীর মানা, এই জিনিসটা থেকে যেন আমরা বের হয়ে আসি। কিভাবে বের হয়ে আসবো, বা এই ভুল ভ্রান্তি থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো, এটাই লাল সারের মেয়ে। ধর্মীয় কুসংস্কার। আর যারা পলিটিক্স করে, আমাদের তো অনেকে প্রিয় মতো মনে করে ওই প্রিয়, ধর্মীয় কুসংস্কার।
ওইটার উপর আলোচনা, যে একটা মাজায় একটা কবর ছিল, সে ওইটাকে হচ্ছে একটা লাল কাপড় বিছিয়ে বললো যে এখানে মুদাসসির পীর, মানে সে নিজেও জানেন এটা কার পীর, তো সেটা বলে দিল, এলাকার মানুষ এটাকে পূজা করা শুরু করলো, তারপরে সেখানে তুমি বইটা পড়েছো? হ্যাঁ পড়েছি এটা নিয়ে। ওই লোকের নাম কি? যে লোক মাজার টাজার বানায় ওই লোকের নাম আছে? মুজিব। তো সবাই এই আসতো চরিত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আগে তুমি যত কথা বলে নামটাও তো মনে রাখতে হবে। এটা যে বাংলাদেশের উল্লেখযোগ্য একটা নাম। ঠিক আছে, বসো। থ্যাংক ইউ স্যার। আরেকজন সৈয়দ ওয়ালিউল্লাহ, তার অনেকগুলো আনকমন বৈশিষ্ট্য আছে একটা লেখক, তার ব্যক্তিগত জীবন এবং লেখক। তুমি কয়টা দাও? বই আমার কাছে কাছে থাকে, কেউ রিপিট প্রশ্ন উত্তর দিবে না, দুইটা প্রশ্ন কেউ উত্তর দিবে না, একদিনের যে বই। এই আমার বই আমার কাছে এই মেয়েটা কাউকে বই দাও, যে বইটা তার কাছে না সেটা দাও, আমার পছন্দ মতো। আপনি আগে কোন বইটা পেয়েছেন? কোনটা? এই শোনো, তোমাদের কাছে এই সাউন্ড এক জীবনে আমি আছি না ভাই শেষ হতো। বলো বৈশিষ্ট্য কিংবা আনকমন যে একটা ব্যাপার আপনি বলেন। খুব বেশি বই আমার পড়া হয়নি, তবে ওনার সময়ের যতটুকু জানি তিনি আসলে সারা জীবনে তার লেখনীতে ধর্মীয় গোড়ামি প্রতিবাদ করেছেন। সাধারণ নিরীহ মানুষের যে বিশ্বাস সেটাকে পুঁজি করে ধর্মের আশ্রয় নিয়ে মানুষকে প্রতারিত করা, ঠকানো, এটার বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ করেছেন। এবং তিনি বিয়েও করেছিলেন বিদেশি এক নাগরিককে। কোন দেশে? স্যার দুঃখিত, আমি আসলে মনে করতে পারছি না। ফ্রান্স। ঠিক আছে, ধন্যবাদ। তার নাম জানো? সরি স্যার। ঠিক আছে, অ্যান ম্যারি। হ্যাঁ, জি কোনো বৈশিষ্ট্য হলে বলতে পারো? স্যার। বসো। এই ভদ্রলোকের কিন্তু স্বাধীনতার যুদ্ধে আমাদের বিশাল অবদান আছে, এটা অনেকে জানে কিনা। তার কবর কিন্তু ফ্রান্সে হয়েছে, দেশে কিন্তু আনা হয়নি, কারণ সে সম্ভবত 71-এ 10ই অক্টোবর মারা গেছেন। এবং দেশে আনার মতো, তখন যুদ্ধ চলছিল, দেশে আনার মতো পরিবেশই ছিল না, সেখানে দেশে আনা হয়নি। এবং যেহেতু তাও ওয়াইফ ফ্রান্সে ছিল, নাগরিক ছিল, এবং সে ওখানেই তার সরকারি চাকরি ছিল, পাকিস্তান তাকে চাকরি এবং সরকারি সেক্ষেত্রে খুব বড় কর্মকর্তা ছিল, কিছুতে কাজ করতে। এবং ওই সময় আমি যেটা জানি যে পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি টাকা স্যালারি উনি পেলেন। এবং 71-এ মারা যান, বেশি বছর বাঁচেন না, উনি 70 বছর না কত বছর বেঁচেছিল। এবং জীবনে কিন্তু অনেক ভুল লেখেন। আমাদের একজন সাহিত্যিক আছে, যে দলে আগুন করে একটা কবিতা বই লেখে সারা বাংলাদেশের মানুষকে বেঁচে। ওনারা কিন্তু আমরা আস্তে আস্তে দেখতেছিলাম, তার 2টা ছোট গল্পের বই, 3টা উপন্যাস, 4টা নাটক, কবিতা লেখেন। তাতে মানুষ তাকে কিন্তু যে সম্মানের সাথে দেখে। সে পুরস্কার পেয়েছেন রাষ্ট্রীয়, কে বলতে পারে? হ্যাঁ, তাকে বলছিস কে বলতে পারে সে রাষ্ট্রীয় পদক পেয়েছে? কি পদক? বছর না বলো, পদকের নাম বলো। আমাদের কিছু কিন্তু গুরুত্বপূর্ণ পদক আছে রাষ্ট্রীয় মর্যাদা, সাহিত্যের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে। আমাদের ক্যারেক্ট কলেজে সারদা করতে কি কোনো একটা উপন্যাস পড়ে 2 দিন ধরে লেখকের জীবনী নিয়ে আলোচনা করতেন। এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। আমরা তখন বুঝতাম না, আমরা বিরক্ত হইতাম, আপনি এটা নিয়ে বলেন, আপনি কেন আমরা 2 দিন ধরে সময়টা নষ্ট করতেছি? একটা লেখকের বৈশিষ্ট্য, কোন প্রেক্ষাপটে উনি বইটা লিখেছেন, উনি কি ছিলেন, ওনার লেখার মূল মানে স্টাইলটা কি, এগুলো জানলে তুমি বইটা পড়তে কিন্তু সুবিধা হবে। লেখক সম্বন্ধে একটু ধারণা নেওয়ার পর তুমি বইটা পড়বা, তোমার বুঝতে সুবিধা হবে তুমি আসলে এই ধরনের লেখা পছন্দ করেন, এই বইতে এই ধরনের কথাগুলো আছে। এবং বইটা পড়ার আগে কিন্তু বইটা বৈশিষ্ট্য কি, বইটা কোন ব্যাপারগুলোকে গুরুত্ব দিতে হবে, এগুলো সব করে দিবে। আমি তোমাদেরকে বলি, তোমরা যারা পাঠক আছে তারা কিন্তু যে বই পড়বা আগে লেখক সম্বন্ধে একটু জেনে দিবা। একটু পড়ো না, 5 থেকে 10 থেকে 15 মিনিট পড়ে না, তোমাদের বইটা পড়তে সুবিধা হবে। আমাকে কেউ কোনো প্রশ্ন করতে চাও? যে কোনো ব্যাপার, সাহিত্যের বাইরে ওকে করতে পারো। এই শুধু বারবার পাবো না, প্রশ্ন করলে প্রশ্ন আছে কিন্তু, বুঝছি। একটু পরে যাওয়ার সময় তোমাকে দেখো সুযোগ দিচ্ছে, আরেকজনকে দিই, না পেলে তোমাকে দিব, আবার দিই।
হয় কি যে চটচটের একটা যাই সেটাই প্রশ্ন করা, এটাও কিন্তু জীবনে দরকার আছে। তুমি সবসময় সাইন নিয়ে বসে থাকবা আর ওনাকে মাইক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আমাকে প্রশ্ন করবা? জি জি, আমি আপনাকে বলতে চাই, আমি মানে আপনার একটা বই পেয়েছি, বইয়ের এখানে নাম কি? যেহেতু এখন এটা দিনের বই, তাহলে আমারও হ্যাঁ? আমি অনেক নার্ভাস ছিলাম তো বইটার নাম এখন দেখো বইটা বাংলায় লেখা পড়ো, সমস্যা নেই। মানব সেবার ফেরিওয়ালা। আচ্ছা বলো। যে এই বইটা আমি দেখলাম যে এখানে মানে অনেক ফেমাস যেসব মানুষগুলো আছে তাদের নিয়ে মানে আমি এক বছর দেখেছিলাম, সেটা নিয়ে কথা বলা হয়েছে। তো আমি চাই যে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি যে এতগুলো বই লিখেছেন, আপনি মোটিভেট কীভাবে হয়েছে? মানে আপনার মধ্যে যে একটা মনোভাব আসছে যে আমি লেখক হব বা আমি আমার দেশ সম্পর্কে বলবো, অন্যান্য যেসব জিনিসগুলো আছে সেগুলো আমি তুলে ধরবো, সেইগুলো আপনি কিভাবে মানে আপনার মধ্যে আসলো? একটা মোটিভেশন বা একটা যে আকাঙ্ক্ষা থাকে যে আমি একটা লেখক হব, আমি চাই, কারণ আমিও মানে একটু চাই যে আমি লেখালেখি নিয়ে করবো বা একটা ভবিষ্যতে লেখক হব। আমি ছোটো ছোটো জিনিস লিখি, কিন্তু মানে আমার মধ্যে সেই কনফিডেন্সটা আসে না যে আমি যদি লিখি এটা, তাহলে আমার জন্য মানে অন্যরা কী ভাববে, তাদের মন মতো হবে কি না, বা তাদের আমার জিনিসটা পছন্দ হবে কি না, সেটা আমি অ্যাকচুয়ালি পাই না, মোটিভেশন হয় না। তো আমি চাচ্ছি যে আপনি একটু আমাকে মোটিভেশন করুন বা আপনার সম্পর্কে একটু বলুন। প্রথমে বইটার সম্বন্ধে এক মিনিট বলি, তোমার আসল প্রশ্ন উত্তর আমি পরে দিচ্ছি। বইটার মানুষ আমি লায়েন্স করতাম, লায়েন্সটা কিন্তু সেবা করে। এখন তোমার কিন্তু বলি 7টা ডিস্ট্রিক্ট আছে, এক ডিস্ট্রিক্ট আমি গভর্নর ছিলাম, গভর্নর টপ পোস্ট, এখানে যখন প্রিন্সিপাল টপ পোস্ট, ওখানে গভর্নর টপ পোস্ট। এক একটা ডিস্ট্রিক্টে 4-5 হাজার মানুষ তারা ভোটে আমাকে নির্বাচিত করতো, এবং এরা মানুষ এই টাইপের মানুষ যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা ব্যবসা করে, অনেক টাকা মালিক, এই টাইপের লোকগুলা লাঞ্চ করে। লাঞ্চের টাইমগুলো বিকাল রাতের বেলা অনুষ্ঠান হয়, বিভিন্ন রকম ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আমি 2023-24 বছরে জুলাই থেকে জুন এই সময় আমি গভর্নর ছিলাম। তো আমি 2002 সালে লায়েন্সে ঢুকি, আমি 22 বছর পরে গভর্নর হই। পলিটিক্সের জন্য করতে পারি না ঠিক মতো। তো ওইখানে 25 জন লায়েন্স সদস্য, আর লিও হল ছাত্র দলের মতো, যাদের বয়স 30 বছর, পড়াশোনা করছে কিংবা চাকরি করছে, এদেরকে লিও বলে। ওরা আমার সাথে কাজ করেছে, অনেক প্রোগ্রামে ছিল, আমি অনেক কিছু তাদেরকে শিখেছি। ওরা আমাকে কীভাবে দেখেছে, ওখানে 52 জন লিও যাদের বয়স 30 বছর এবং 25 জন লায়েন্স আমার সম্বন্ধে কমেন্ট করেছি, ডিফারেন্ট কমেন্ট। মানে এগুলো না করলে বিশ্বাস করবে না যে সে এত কাজ থেকে আমাকে কীভাবে দেখবে। ওই বইটার মধ্যে সেটা একটা ভিন্ন ধর্মী সেটা আছে। আর তুমি যেটা জানতে চেয়েছো, আমি ক্যারেক্টারোলজি যখন পড়ি, থেকে এটা নাজিল হলো জানি না, আমার হঠাৎ করে কবিতা লিখতে ইচ্ছা করলো, যা লিখে খাতা ভরে ফেললাম। সেই কবিতা যে বেশি সময় দিবে পড়াশোনা পাঠবে, তার রেজাল্ট তো ভালো হবে না। ক্যারেক্টারোলজি নিয়ম হলো যে রেজাল্ট শিট, আজকে পরীক্ষা শেষ, মানে তোমাদের সিস্টেমটা বলি, আমাদের তো 50 জন করে এক এক ক্লাসে, 7, 8, 9, 10, 11, 12, 6টা ক্লাস। আজকে বাংলা পরীক্ষা শেষ হলো 1টার সময়, কালকে 1টার সময় এই খাতা জমা দিতে হবে। এক একটা স্যার আলাদা, আমাদের টেলিফোনের স্যার। লাস্ট দিন যেটা পরীক্ষা, তার পরের দিন 1টার সময় জমা দেবে, 2টার সময় রেজাল্ট দেবে। 24 ঘন্টার মধ্যে রেজাল্ট দিতে হবে, এবং সেই রেজাল্ট এমনভাবে দেওয়া, এখানে ধরো 50 জনের নাম আছে, এখানে 10টা সাবজেক্ট। আমি বাসায় বসে দেখতে পারতেছি যে প্রত্যেকটা ছেলে কোন কোন বিষয়ে কথা বলছে। এটা আমি 74 সালে কথা বলছি। প্রত্যেকে পাঠিয়ে দিত প্যারেন্টদের হাতে, তোমার চালাকি করা দরকার, তোমার রেজাল্ট বলে দিল, আর বাসায় ওই শীতটা পাঠিয়ে দিল বাবা মা দেখার জন্য। এবং ওখানে কমেন্ট একটা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অ্যাডজুটেন্ট, মানে হাউস টিচার, তারপর ক্লাস টিচার, সবার কমেন্ট আছে। একটা ছেলেকে যখন 5 জন কমেন্ট করে, ওই স্যাররা কিন্তু না জেনে কমেন্ট করতো 100% রেসিডেন্সিয়াল, ওখানে থেকে আমার পড়াশোনা। আমার সম্বন্ধে তো এরা সবাই জানে। তো যখন আমার রেজাল্ট খারাপ, আমি কবিতা লিখতেছি ইচ্ছা মতো, এত কবিতা লিখতে রেজাল্ট ভালো হবে না। বাবা খাতা একদিন চেক করে রেজাল্ট দেখতে সে কিছু বলেনি।
তারপর সে আমার ব্যাগটা চেক করে দেখলো যে 2-3টা খাতা শুধু কবিতা ভরা। তা আমার বাবা খুব রাজবাড়ি হচ্ছিল এই জন্য খাতাগুলো সব পুড়িয়ে ফেললেন কিংবা ছিঁড়ে ফেললেন, আমাকে ইচ্ছা মতো দিলেন না। হ্যাঁ, এবং সাহায্য করে দিলেন যে দেখেন যে আমি জানি না, আপনারা গার্জেন, আমি তো ওখানে থাকি না, আমার ছেলে খারাপ রেজাল্ট হবে এটা আমি আশা করছি। তাকে স্পেশাল পাবো, আমাকে এমনভাবে মনিটরিং করা শুরু হবে, আমার কবিতা লেখা ওখান থেকে গ্রহণ করে দেবো। কিন্তু আমি ক্যাডেট কলেজে তো বই পড়া অত সুযোগ থাকতো না, কারণ যেটুকু সময় পেতাম 1-2 ঘন্টা পড়াশোনাই করতে হবে। মেডিকেল এসে আমি প্রচুর বই লিখি এবং অভ্যস্ত ছিল যে হুমায়ুন আহমেদের কয়টা বই বাকি আছে, 14টা। সব বই নিয়ে এসে আমি 3-4 দিনে সব পড়ে ফেলি। রবীন্দ্রনাথের কয়টা উপন্যাস আছে, 12 দিনে 14টা, সব নিয়ে এসে পড়লাম 15 দিনে। বঙ্কিমের কয়টা আছে, এইভাবে পড়া একটা অভ্যাস হয়েছে। কারণ মেডিকেলের ছাত্ররা অনেক পড়াশোনা করে রাত 2টা 3টা 4টা আগে ঘুমায় না, পাঠ্য বই পড়তে পড়তে বোরিং লাগে, তখন এসে বইটি পড়ে। তো ওই একটা হিডেন একটা সাহিত্য প্রেমিক অ্যাটিটিউড আমার ছিল। যে ওই 18 সালে এসে এটা আবার একটু জাগ্রত হইল, পালিয়ে আসি, সময় তো কাটে না, একটু লেখালেখি শুরু করলাম। প্রথম জেলে গেলাম 2012 সালে। জেলে গিয়ে সময় কাটে না, আমার একটু ডায়েরি লেখা অভ্যাস ছিল। আমি একদিন ডায়েরি দিয়ে লিখা, তারপর জেল থেকে একসময় 1-2 মাস পর মুক্তি পেলাম। তারপর আবার জেলে গেলাম, জেলে গিয়ে আবার ডায়েরি লেখা হয় না, এগুলো লুকিয়ে রাখি। আমি অনেক কাছে এটা আবার লেখাও ঠিক না, আমি কষ্ট করে লিখি, কষ্ট করে না খাতা টাতা লুকিয়ে রেখে লিখে দিচ্ছি। অনেক সময় এক সময় আমি বাসায় এসে পাণ্ডুলিপি খুঁজে দেখলাম যে একটু সবই লেখা আছে, একটু বই পড়বো, বিয়ের করে সাথে ভর্তি করলাম। তখন ওই 3-12 লেখা আছে, কিন্তু বই বের করছি না। আমি কি পুরস্কার পাওয়ার জন্য লিখি? না, অবশ্যই না। আমি দেখি ভালো লাগার থেকে, এবং আমি তো এটা আমি লেখক, এটা মানুষ জানে। এবং আমার ওয়াইফ একদিন বলছে যে তুমি লেখকে আমার একটা ক্ষতি হয়েছে, কেন এইবার ইলেকশনে আমি 15 লক্ষ টাকা বই মানুষকে দিচ্ছি, আর আগে আরো 10 লক্ষ টাকা। আমার এই জীবনে তুমি ধরতে পারো মিনিমাম 20 লাখ টাকা বই আর মানুষকে দিচ্ছি। এখন আমার সামর্থ্য আছে, আমি দিতে পারছি। আমি লেখক হয়ে এমন অবস্থা হলে যেমন এখন টাকা বন্দি যাচ্ছে বই প্রকাশ করে, বইটা মানুষকে আমি কিনে নিতে বলতে পারতেছি না, আমি নিজে নিজে কিনে দিচ্ছি। আমার এক জীবনে আমার বই এটা তার 1000 টাকা, আর সব বই 400-500 বই। আচ্ছা, একে 2টা বই দাও, যাও, সে অনেক কথা বলছে, তাকে যেহেতু ইন্সপিরেশন করছে, আমি কষ্ট করে অনেক সময় নিয়ে তাকে 2টা বই দাও, পছন্দ না আমি করে। actually এগুলো লিখে আমার কিছু ফ্রেন্ডরা আছে, ওদেরকে আমি দেখাই, বলি কি একটু বলো না কেমন হয়েছে, তো বলে তোমার লেখাগুলো অনেক সুন্দর হয়েছে এবং ডিপ মিনিং থাকে। তোমাকে আমি বলি, তোমার ফ্রেন্ডরা সব সত্যি কথা বলবে না, না, অবশ্যই। কারণ হয় কি, তোমার পার্সোনালিটি অনেক স্ট্রং, তো তোমার ভয় অনেকে মিথ্যা মানে গায়ে ফাটাফাটি, আমার কাছে বুঝে সত্যি না, মনে হয়। actually এটা সত্যি কথা, ওটা একটু এই কি দাঁড়াও, ঠিক আছে, আমারটা শেষ করো, তুমি আমার অনুমতি নিয়ে কথা বলো, ঠিক বলো। এটা বাংলা ক্লাস না, সে আমাকে থাকতে বলছে, তোমাকে বলো না। তুমি হায়দ্রাবাদে কথা বলতে যাও, এইসব নিয়ম পুরানো নিয়ম, নতুন নিয়ম নাই। 017222222 জেনারেল, তুমি আমাকে মেসেজ দিও, তুমি পোস্ট করে আমাকে বলো, তুমি 30% মোটিভেটে কাজ করছো, বাকিটা কর। এমনি হবে। ধন্যবাদ, বসো, অন্যকে সুযোগ দাও। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, এই যে শাহানা ম্যাডাম, তার কথা না শুনলে আবার আমরা বিপদে পড়তে পারি। তুমি বলো। জি, জি, বলুন। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে একটা শের বলার জন্য না, ওগুলো উর্দুতে actually তো বাংলাতে না। তুমি বাংলা একটা শের বলো। তো বাংলা লিখুন না। উর্দুতে বলো, বুঝার দরকার নাই, মেডিকেলকে বলে দিই। দেখে নিয়ে আমি অনেকদিন আগে লিখছি তো। তোমার মোবাইলে আছে, আমি জানি, তুমি অনেক স্মার্ট, মোবাইল থেকে বের করে বলো। আরে, মোবাইলে আমার যেখানে মধ্যে যখন হয় তখন আমি লিখে ঠিক দিই। আছে, এটা আমরা বুঝি। এই জেনারেশনে মোবাইলই সব, বুঝছো, আর তো কিছু নাই। স্যার, আমি আমার প্রথম কবিতাটাই শোনাই, বাংলা আচ্ছা, কবিতা। শোনাও। এটা আমার জীবন সবচেয়ে প্রথম কবিতা। আমরা 5 মিনিটের মধ্যে এই আজকে সব কিছু শেষ করে দিলাম, কারণ আমার আরো প্রোগ্রাম আছে, তা আমাকে একটু কি যেন খাওয়াতে যাচ্ছে, সেই সময় দিতে হবে। আমি সিআরপিতে যাবো, একটা প্রোগ্রাম একটা। কবিতার নাম নয়নতারা। তোমার ওই মায়া ভরা মুখ, স্নিগ্ধ সেই হাসি আমি যে বড্ড ভালোবাসি। তোমার ওই ডাকর ডাকর চোখের উদাসীনতায় আমি যে হারিয়ে যাই বারে বার। তুমি আমার প্রথম ভালোবাসা, প্রথম মিষ্টি অনুভূতি। তুমি যে আমার নয়নের নয়নতারা, মিষ্টি মধুর হাসি। তুমি
স্যার অ্যাকচুয়ালি এটা আমার কোন ইয়ারে পড়েন? আমি নতুন ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। আমার বাবা মানে আমার কবিতাটা হঠাৎ করে লেখা ছিল তো আমার ডায়েরিতে, তো বাবা খুলে দেখছে আমার বাবা অনেক সুন্দর কবিতা লিখতে পারেন। উনি আমার তোমার কলেজে বাবাই কবিতা শুনে কি রকম করলো? উনি বলল আমার কি দুই রকম আমি করে, তোমার দেখাতে কি চাই না, হ্যাঁ? আমি দেখাতে চাই না, অনেক লজ্জা লাগতেছিল যে আমি বাবাকে দেখাবো, পরিবারের মানুষকে দেখাবো। তো বাবা দেখছে, হঠাৎ করে আমি বসে আছি, উনি আমার ডায়েরিটা খুলে দেখতেছে কি কি আছে না আছে। তো উনি লাস্টের পেজে যেয়ে দেখতেছি এটা, আমাকে বলতেছিল তুমি লিখছো? আমি হ্যাঁ। তো বলে অনেক সুন্দর হয়েছে বাবা, হাসতেছে, আমার এত লজ্জা লাগতেছিল। তোমার বাবা কবি দেখে তার সব করে দিচ্ছে, না হলে তোমার কপালে কি ছিল সেটা আমি বলতে পারি না। কারণ আমাদের বাপ মাদের ধারণা, তোমাদের সময় বাপ মা তো মডার্ন হয়ে গেছে, আমাদের সময় বাপ মার ধারণা প্রেমে পড়লেই কবিতা লেখা, এটা একটা কেমন ধারণা। তোমার বাবা কবি ছিল থেকে এটা একটা সহজ বলো, ঠিক আছে তুমি বলতে চাইছিলে জুবাই বলো। হ্যাঁ ম্যাকটা দাও, ম্যাকটা বলতে দাও, তোমার পছন্দ মতো আরো দুটো বই নাও দাও। স্যার আমি আসলে কোনো প্রশ্ন করতে চাই না, আমি আপনার কাছে প্রশ্ন একটা করো। অনুরোধ করতে চাই স্যার। সেটা হচ্ছে যে স্যার আপনি আমাদের এই পাঠচক্রে পাঠচক্র ক্লাবকে 200 বই লিখে দিয়েছেন, এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি স্যার আমাদের আরও একটা বিষয় প্রয়োজন বলে আমি এখানে বলতে চাই কথাটা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটি করে সেমিনার রয়েছে। তো আমাদের এই সেমিনারগুলোর কিছু কিছু ডিপার্টমেন্টের সেমিনারের অবস্থা খুব ভালো, সেখানে পড়ার মতো পরিবেশ আছে, কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টে দেখা গেছে যে সেখানে পড়ার পরিবেশটা নেই, পর্যাপ্ত বই নেই, সেখানে হয়তো বা চেয়ার আছে কিন্তু টেবিল নেই, অথবা টেবিল আছে চেয়ার নেই, এই ধরনের সমস্যা আমরা ফিল করতেছি। তো স্যার এইটা যদি আপনি একটু উদ্যোগ নিতে পারতেন। তোমরা ওয়েট করো, আমরা অনেকগুলো প্রজেক্ট দিয়েছি, এটাতে যেগুলা কাভার করে মানে আমি আমার মতো করে নতুন প্রজেক্ট দেবো। এবং আমি তোমাকে বলছি ডিসেম্বরের মধ্যে তোমার যে অনুরোধ, আমরা সব সেমিনার যতগুলো অলরেডি সরকারের প্রজেক্ট দিয়েছে, এটা নিজস্ব ফান্ড মানে সরকার আগে অনুদান দিয়েছে, অনেকদিন পরে এটা বাস্তবায়ন হচ্ছে। যেটা কাভার করবে না সেটা আমি ডিসেম্বরের মধ্যে, মানে শুরু হবে তবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে কোনো সেমিনার এসব বাদ থাকবে না, এসি লাগানো হবে, পানিটা আপডেট থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে। পাঠ্যক্রম কার্যক্রম শুরু হলো। এখানে যেটা মূল কথা আমি বলার চেষ্টা করলাম এবং ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করলাম যে এটা একটা ধরেন সাহিত্য ক্লাবের মতো। এখানে তারা এসে সাহিত্য নিয়ে আলোচনা করবে, কোনো একটি বই পড়ে এসে নিজেদের মধ্যে আলোচনা হবে, এখানে প্রশ্নোত্তর পর্ব হবে, তারাও লেখককে প্রশ্ন করতে হবে, লেখকও তাদের প্রশ্ন করতে হবে। এখানে তো সাভার কলেজ একটি সলভেন্ট কলেজ, এখানে যারা শিক্ষক আছেন বাংলায় তারাও অনেক কিছু জানেন। তা আমি মনে করি যে এটা যদি নিয়মিত হয় তাহলে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে এবং তাদের শিক্ষা কার্যক্রমটা যদি আরও বেগবান হয় সেজন্য কিন্তু আমি তাদের কিছু নতুন বইয়ের প্রস্তাব করেছি এবং তাদের দায়িত্ব দিয়েছি যে তারা এগুলো লিস্ট করে আমাকে দিলে আমি এগুলো কিনে দেবো। এবং আমি চেষ্টা করবো এই কার্যক্রমটা পর্যায়ক্রমে অন্যান্য কলেজ স্কুলে এবং সব তো একসাথে করতে পারবো না, গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগে শুরু করবো, আস্তে আস্তে যেন আমি সাভারের সব জায়গায় জড়িয়ে যেতে পারলে। এবং আমার আরেকটা আমার নিজেকে প্রচার করার আরেকটি মানে বই আমি চিন্তা করেছি, যেমন এখন আমার বইটা ঢাকা থেকে কিনতে হয়, আমি সাভারে হয়তো 10টা আউটলেট করে দেবো, 10-12টা পৌরসভা এবং পৌরসভা প্রত্যেক ইউনিয়নে, যেটা ওইখানে গিয়েও তারা বইটা এখানে কিনতে পারে। তো অনেকে আগ্রহ থাকতে পারে যে আচ্ছা ডাক্তার সালাউদ্দিনে এই বইটা আমি কিনবো, কারণ সে তো ঢাকায় কষ্ট করে একটা বই কেনার জন্য খাজনা থেকে বাজনা বেশি হবে না। এখানেও যাতে সুযোগ হয় 2-1 মাস পরে আপনারা দেখবেন যে সাভারে এই বইগুলো পাওয়া যাবে। আমি বিশ্বাস করি যে প্রিন্সিপাল সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের নেতৃত্বে যে কার্যক্রম সাভারে শুরু হলো, এটা আমরা সব জায়গায় একটু একটু করে করব এবং আমরা ইচ্ছা আছে শীতে কিন্তু এখানে বইমেলা হবে। এবং আগামী বছর আমি একটা অ্যাডভান্স বলে দিই, আমরা দক্ষিণান্ত মিত্র মজুমদারে কিন্তু একটা অনুষ্ঠান যেটা অতীতে করেছিলাম খুব আলোচিত এবং জনপ্রিয়, সেটাও কিন্তু আগামী বছর করা আমার ইচ্ছা আছে। আমি সকলের সহযোগিতা চাই এবং আমরা সাহিত্যিক অঙ্গনে সাভার কলেজকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটা নিয়ে তুমি ইউজ করছেন।